সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। সাথে আছি ইয়াসির সিলমি। আমাদের এই আয়োজনটি জনগণের জন্য, জনগণকে নিয়ে। আমরা সূচনা লগ্ন থেকেই চেষ্টা করেছি স্টুডিওর বাইরে গিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিড়িয়ে থাকা নানা শ্রেণী পেশার মানুষের কথা শুনতে, তাদের জীবনের দুঃখ কথা তুলে ধরতে, সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের যে প্রত্যাশা সেটি আমরা তুলে ধরতে। সেটির ধারাবাহিকতা এবার আমরা চলে এসেছি পাহাড়ি জনপদ রাঙ্গামাটিতে। আজকে আমরা সারাদিন এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনবো বিশিষ্টজনের কথা, শিক্ষার্থীদের কথা এবং আরও যারা নানা পেশার মানুষ আছে তাদের কথা। আমরা জানবার চেষ্টা করব তাদের জীবনের গল্প এবং আগামীর বাংলাদেশ নিয়ে তাদের কি প্রত্যাশা সেই কথা। রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে আমরা এখানকার কয়েকজন শিক্ষার্থীর সাথে আজকে কথা বলবো। আমার সাথে এই মুহূর্তে আছেন এই কলেজেরই শিক্ষার্থী মোহাম্মদ সাইমুল ইসলাম। সাইমুল ইসলাম, আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত। আপনি নিশ্চয়ই একটি স্বপ্ন নিয়ে এই কলেজে ভর্তি হয়েছেন। আমাদেরকে জানাবেন আপনি বর্তমানে কোন বিষয়ে পড়াশোনা করছেন এবং এই বিষয়ে পড়াশোনার পেছনের কারণটা কি, অর্থাৎ আপনার অনুপ্রেরণার কারণটা কি এবং সেই সাথে কি স্বপ্ন দেখেন। আমি বর্তমানে রাঙামাটি সরকারি কলেজে স্নাতক চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের একজন ছাত্র। আমি ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়ছি। আপনি হয়তো জানেন যে ম্যানেজমেন্ট সাবজেক্টটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, যে সাবজেক্টের মাধ্যমে কিন্তু একজন শিক্ষার্থী চাইলে যে কোনো বিষয়ে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারে। আর রাঙামাটি একটা পর্যটন কেন্দ্র, এই যে ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু খুবই এখানে একটা দারুণ ভূমিকা রাখে। তো আমার হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্টটা খুব আগে থেকেই ভালো লাগতো, তার কারণেই হচ্ছে এটা স্টাডি। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে এখান থেকে হয়তো ব্যাংক সেক্টরে অথবা আমি ট্যুরিজম সেক্টরে কাজ করছি, সেখানে আমার এই যে যোগ্যতা সেটাকে আমি কাজে লাগাবো। ট্যুরিজমের কথাই যেহেতু বলেছেন, আপনাদের রাঙ্গামাটি হচ্ছে পর্যটন সমৃদ্ধ একটি এলাকা। বর্তমানে এখানকার যে পর্যটন সম্ভাবনা সেটিকে আরো বেশি কাজে লাগানোর জন্য কোন কোন সংকটগুলো সমাধান করা দরকার? এইখানে যে সমস্যাগুলোর মধ্যে যদি আমি একটু পয়েন্ট আকারে বলি, সেটার মধ্যে প্রথমেই পড়ে কিন্তু যোগাযোগ ব্যবস্থা। 2026 সালে এসেও কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা অন্যান্য জেলার থেকে উন্নত না। এখানে বিভিন্ন যেমন বাস সার্ভিস বলতে কিন্তু আমরা শুধু পাহাড়িকা চিনি, পাহাড়িকা ছাড়া আর কোনো বিকল্প নেই। তো এই একচেটিয়া ব্যবসার কারণে কিন্তু এখানে পর্যটন শিল্পটাকে আমরা ওভাবে বিকশিত করতে পারছি না। এখানে যেই আমাদের সৌন্দর্য একটা নীলাভূমি, এই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না, যার কারণে হচ্ছে আমাদের পর্যটন খাতটা অনেকটা পিছিয়ে আছে। তো আমাদের এখন যে বর্তমান পর্যটন নিয়ে যে বিষয়গুলো, যেমন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, তারা কিন্তু খুবই এখন কার্যকর ভূমিকা রাখছে, অবদান রাখছে রাঙামাটি জেলাকে একটা পর্যটন নগর হিসেবে। এবং পর্যটন কিন্তু আসলে খুব দারুণ একটা খাত, যে কর্মসংস্থান তৈরি করার। এখানে যে স্থানীয় জনগোষ্ঠী, তাদের সহজেই কর্মস্থান তৈরি করার কিন্তু একটা দারুণ জায়গা। পুরো 64 জেলা বাহির থেকেও কিন্তু গেস্ট আসে আমাদের রাঙামাটিতে। তো এই যে 3 পার্বত্য জেলায় কিছু রেস্ট্রিকশনের কারণে এবং বিদেশি পর্যটক যে আসার যে বিষয়টা, সেখানে কিন্তু জটিলতা আছে কিছু কারণে, যার কারণে হচ্ছে পর্যটকরা আসতে চায় না। তাই কিন্তু আমাদের যেই পর্যটন খাতটা অতটা বিকশিত হচ্ছে না। তো এটা নিয়ে আসলে যথেষ্ট কার্যক্রম চলছে। আর পর্যটনের পাশাপাশি এই এলাকায় আর কোন কোন বিষয়ে মনোযোগ দেওয়া দরকার? এই বিষয়ে আমি বলবো, এইখানের যেই বিভিন্ন ব্যবসা আছে, যেমন এখানে কিন্তু খুবই কাঠ ব্যবসা, জানেন কিনা জানি না, সেগুন, তারপরে এইখান থেকে কিন্তু ভালোই অন্যান্য জেলায় পাঠানো হয় সেগুন, তারপরে হচ্ছে আমরা বাঁশ এবং কাপ্তাই হ্রদের সুস্বাদু মাছ। যারা এই মাছ খেয়েছে তারা কিন্তু খুবই নিয়মিত, সে যেখানেই থাকুক এখান থেকে নেওয়ার চেষ্টা করে। এখানের মাছ কিন্তু খুব সুস্বাদু, কাপ্তাই হ্রদের মাছ। তো এখানে মাছ সহ যাবতীয় যে ব্যবসার যে সেক্টরটা, সেটা খুবই ভালো এবং পর্যটন খাতটা কিন্তু অন্যতম তাদের মধ্যে। তবে এখানে আমরা যেখানে পিছিয়ে আছি সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। যেমন আমাদের যেই পার্বত্য অঞ্চলগুলোতে সেই শিক্ষা ব্যবস্থাটা আসলে অতটা উন্নত না। হয়তো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু যতটুকু সম্ভব, মানে যতটুকু প্রয়োজন শিক্ষক এবং দক্ষ শিক্ষক
তেমন নাই। এখানে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে বর্গা দেওয়া। বর্গা মিন্স হচ্ছে আপনাকে আপনার দায়িত্ব, কিন্তু আপনি অন্য একটা কাজ করছেন, আমি আপনাকে সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। এমন এমন অহরহর ঘটনা রাঙামাটি কেন্দ্রিক হয়, যার কারণে হচ্ছে এখানে যে শিক্ষা ব্যবস্থা খুব পিছিয়ে। আর এখানে যে বিষয়, যারা উপজেলা বিভিন্ন দুর্গম এলাকায় থাকে, তাদেরকে আসলে ছোটবেলা থেকেই সেই শিক্ষাটা দেওয়া হয় যে শুধু চাষবাস এতটুকুই তাদের জীবনযাপন, তার মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ, যার কারণে হচ্ছে এখানের জনগোষ্ঠী খুব তেমনভাবে বেড়ে উঠতে পারে না। তবে যারা হচ্ছে এখানে কিন্তু খুবই মেধাবী শিক্ষার্থী আছে, কিন্তু আর্থিক বিষয়গুলো, তারপরে পারিবারিক যে বিষয়গুলো, সেগুলোর কারণে পিছিয়ে পড়ে। সব মিলিয়ে একজন তরুণ নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? একজন তরুণ নাগরিক হিসেবে আপনি জেনে হয়তো ভালো লাগতে পারে আপনার যে আমি এবার প্রথম ভোটার। তো এই ভোট কেন্দ্রে কিন্তু আমরা অনেক কিছু চাওয়া পাওয়া আছে। তো এই যে জুলাই অভ্যুত্থান, সেখানে যে আমাদের মতো শিক্ষার্থীরা যে অবদানটা রাখলো, একটা বাংলাদেশ, পুরো বাংলাদেশ পরিবর্তনে কিন্তু তারা প্রথম ধাপটা কিন্তু এগিয়ে গিয়েছে, এবং ওই ধাপ অনুযায়ী আমরা চেষ্টা করব যে বাংলাদেশকে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত, বৈষম্য বিরোধী একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য যেই যে কাজগুলো করা দরকার, যেমন হচ্ছে আমাদের হেলথ সেক্টর, তারপর হচ্ছে আমাদের যে এডুকেশন সেক্টর, এই সেক্টরগুলো, এবং হচ্ছে আমাদের বিজনেস সেক্টর, এই সেক্টরগুলোকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে ইউটিলাইজ করা যায়, সেইভাবে আমরা চাই যে একজন প্রার্থী যিনি আসবেন, যোগ্য প্রার্থী। এবার কিন্তু জানেন কিনা জানি না, আমাদের যে তরুণ সমাজ, তারাও কিন্তু রাজনীতি বিষয় নিয়ে কিন্তু খুবই এবার তারা আগ্রহী যে কিভাবে কি করা যায়। তারা কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা অবদান রাখবে। তাদের যে অবদান, সেটা কিন্তু যদি তাদেরকে ওভাবে সুযোগ দেওয়া হয়, ইনশাল্লাহ যে তথাকথিত যে বাংলাদেশ, সেটা থেকে পরিবর্তন হবে। যে আমরা যে বারবার চ্যাম্পিয়ন হচ্ছি দুর্নীতিতে, সেটা থেকে কিন্তু আমরা বিলুপ্তি হব, এবং বাংলাদেশ এমন কিছু বহির্বিশ্বের কাছে এমন কিছু বিষয় তুলে ধরবে, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে এখনো যে আমরা দেখি পরিবেশটা কিন্তু আমরা সেভাবে ঠিক রাখতে পারি না। এখানে দূষণ মুক্ত একটা পরিবেশ করে তোলার জন্য যে কার্যক্রমগুলো, সেগুলো আমরা করতে পারি না। এই তরুণ সমাজ কিন্তু সবকিছুই কিন্তু চিন্তা করে, আর এগুলা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব শুধুমাত্র মানে বলার মধ্যে না, তারা কিন্তু কাজ করে দেখিয়েছে ইতিমধ্যে, এবং তারা আগামীতেও করবে, এটা আমি তাদের কাছে প্রত্যাশী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সাইমুল ইসলামের সাথে। ওনার কথায় আমরা রাঙ্গামাটির স্থানীয় সমস্যা, পর্যটন সম্ভাবনা, আগামী নির্বাচন এবং বাংলাদেশ নিয়ে সমৃদ্ধ মতামত আমরা পেয়েছি। ওনার এই মতামত ভবিষ্যতে প্রতিফলিত হবে, সেটি আমরা প্রত্যাশা করি। সৃষ্টিকর্তা এক একজন মানুষকে এক এক ধরনের ব্রেন দিয়ে তৈরি করেছেন। কারো ব্রেনটা কাজ করে শিক্ষকতার দিকে, কারো ব্রেন বিভিন্ন ধরনের নির্মাণের দিকে যায়, কেউ কেউ আবার অন্য পেশায়ও সাধারণত আকর্ষিত হয়। আমি শুরু থেকেই চিন্তা করতাম যে শিক্ষকতাতে খুব একটা আসবো না। যখন স্কুল লাইফে ছিলাম তখন, যখন আস্তে আস্তে বড় হলাম, স্কুলের গণ্ডি পেরোলাম, কলেজের গণ্ডি পেরোলাম, মাস্টার্স অনার্স করলাম, পরবর্তী দেখা গেল বাস্তবতা যা বলছে যে এই যে আমাদের প্র্যাকটিক্যাল কার্যকর বা কর্মরত যেটা দেখা যায়, সেখানে বেশিরভাগই দুর্নীতির আখড়া দেখা যায়। মানুষের সাথে যে সেবা দেওয়ার যে পরিবেশ, সেই পরিবেশ পাওয়া যাচ্ছে না। তারপর যেভাবে আমরা কাজ করতে চাই সেভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন না। সেজন্য আমি চিন্তা করলাম যে না, একমাত্র দেখা গেল বিভিন্ন চিন্তাভাবনা থেকে দেখা গেল একমাত্র মানুষের সাথে কাজ করার এবং সেবা দেওয়ার, এবং মানুষ হিসেবে যেটা আমাদের সেবা দেওয়ার যে পরিধিটা, সেটা এখনও তখন সচল ছিল মাত্র শিক্ষা একাডেমি। সেজন্য আমি একমাত্র শিক্ষা একাডেমি পরীক্ষা দিয়েছি। আমরা 1971 সালে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সেই স্বাধীনতার পর থেকে এদেশে আমরা বিভিন্ন শিক্ষা কমিশন দেখেছি, কিন্তু সরকার পরিবর্তন সাথে সাথে সেই শিক্ষা কমিশনের মূল নীতিমালাগুলো কোনো সরকারই ঠিকমতো প্রতিপালন করেননি, এবং কোনো সুনির্দিষ্ট শিক্ষানীতিকে এগিয়েও নেননি। এগিয়ে না নেওয়ার কারণে দেখা গেল এক একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এক এক সময়ে এসে এক একজন নীতিমালা বাস্তবায়ন করেছেন। এই এক একজন নীতিমালা বাস্তবায়ন করতে গিয়ে আমরা এখনও পর্যন্ত একটা সুনির্দিষ্ট কোনো শিক্ষানীতি আসলে পাই নাই। যখনই যে শিক্ষানীতি আমরা দেখেছি, পরে দেখা গেল 5 বছর বা 10 বছর পরে সেই নীতিমালাটা চেঞ্জ হয়ে গেছে, এবং পরবর্তী দেখা গেল যে আমরা যুগ উপযোগী যে শিক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা যতই দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে এটা কেরানি নির্ভর শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের ছেলেমেয়েরা যে পড়ালেখা করে যে কর্মক্ষেত্রে যখন প্রবেশ করবে, তখন তার দেখা যায় তার তাত্ত্বিক পড়ালেখার সাথে যে তার বাস্তবিক যে জ্ঞান, সেটা আসলে মিলে না।
না মিলার কারণে আমরা বিভিন্ন সময় সরকার এটাকে পুঁজি কেড়ে বলে না এই শিক্ষা চলবে না, এটা দিয়ে আমাদের কেরানি তৈরি করা চলবে না, আমাদেরকে কর্মমুখী এবং বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে হবে। এই কথা বলে আরেকটা শিক্ষানীতি নিয়ে আসেন, যেটা দাঁড় করে সাধারণত আমরা দেখি বিদেশ থেকে নিয়ে আসা হয়, কিন্তু এটার উপর কোনো সুনির্দিষ্ট গবেষণা ছাড়াই এই নীতিমালাটা আমরা প্রয়োগ করতে দেখি। পরবর্তী দেখা যায় সেই নীতিমালা আবার মুক্তব্যে পড়ে অথবা সরকারের নির্দেশনার কারণে সেটা পরিবর্তন হয়ে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে আবার নতুন করে শিক্ষানীতি আসে। এভাবে আমরা পরিবর্তন করতে করতে কোনো সুনির্দিষ্ট জায়গায় এখন আসতে পারিনি। না পারার কারণে আমাদের কিন্তু তরুণ প্রজন্ম সেই বাস্তব শিক্ষা থেকে এখনো পর্যন্ত দূরে আছে, এবং আমরা এখন যাতে বাস্তবে যেটা আমরা বলতে পারি সেটা হলো আমাদের তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক জ্ঞানের খুব একটা আমরা সংমিশ্রণ দেখতে পাচ্ছি না। জেনজির যে ছেলেগুলো আমরা দেখলাম যে জুলাই আগস্টে যে আন্দোলন করেছিল, তারা প্রথমে চেয়েছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ। সে বৈষম্যহীন বাংলাদেশের মূল কথা ছিল যে এখানে কোনো ধরনের স্বজনবিধি থাকবে না, কোনো ধরনের দুর্নীতি থাকবে না, কোনো ধরনের বৈষম্য থাকবে না। বৈষম্যহীন দুর্নীতিহীন একটা সমাজে তারা বসবাস করবে, যে যার পছন্দ মতো ক্ষেত্রে প্রবেশ করতে পারবে, এবং গবেষণামূলক কর্মকাণ্ডগুলোতে প্রবেশ করার মাধ্যমে দেশকে উন্নত করা একমাত্র সম্ভব। আজ ইরান কোথায় গিয়ে দাঁড়ালো, কীভাবে সম্ভব? এটা একমাত্র তাদের এই জেনারেশন গবেষণামুখী বলেই তারা এই উন্নতিটা করতে পেরেছে। যেখানে উন্নত বিশ্বের বা পশ্চিমা বিশ্বের এত হুমকি দামকির মধ্যেও কিন্তু তারা কোনো অনেক জায়গায় থেমে যায়নি। কিন্তু আমরা এই জায়গাতে পিছিয়ে থাকার কারণে আমাদের কোনো সেক্টর আমরা এখনো পর্যন্ত উন্নত বলে বলতে পারতেছি না। একমাত্র গরিব মানুষগুলো এই গার্মেন্টস সেক্টর মতো এই ক্ষুদ্র যে ইয়েগুলো ছিল, যে অধিক কর্মচারীকে সংযুক্ত করে কিছু আর্ন করতে পারছে বলেই, এবং আমাদের কিছু ফরেন ইমিটেড আসে বলে আমরা এখনো পর্যন্ত টিকে আছি। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম যদি, মেধাবী প্রজন্ম যদি গবেষণা ক্ষেত্রে এগিয়ে যেত, তাহলে আমার মনে আমরা আরও বেশি এগিয়ে যেতাম। সচেতন নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে যে যার জায়গা থেকে যেটা আশা করি সেটা হলো যে আমরা যে জায়গায় কাজ করতেছি সেই জায়গায় আমি ফ্রিলি স্বাধীনভাবে কাজ করতে পারবো, কেউ আমাকে কোনো প্রভাব বিস্তার করবে না। আমি আমার নৈতিকতার ক্ষেত্র থেকেই যে সিদ্ধান্ত নিতে চাই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবো, এমন একটা আমি পরিবেশ চাই। কিন্তু আমরা এখন দেখি প্রায় কিন্তু আমরা যেটা চাচ্ছি এটা আমার করলে আমার প্রতিষ্ঠান ভালো হবে, দেশের জন্য উপকার হবে, কিন্তু আমরা সেই জায়গায় কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছি না বিভিন্ন ধরনের প্রেশারের কারণে। সেটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে হোক, সাধারণ ছাত্রদের পক্ষ থেকে হোক, প্রশাসনের পক্ষ থেকে হোক, দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্ষেত্র থেকে হোক, আমরা ওই পরিমাণ সহযোগিতাটুকু এখন পাচ্ছি না। আমার মনে হচ্ছে এই সহযোগিতার ক্ষেত্রে আরও সম্প্রসারিত করা দরকার, এবং আমাদেরকে উদারভাবে আবার মুক্তভাবে নীতিমালা যেটা আমরা মনে করি সেটা আমাকে বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে। তাইলে আমার পক্ষে কোনো একটা প্রতিষ্ঠানকে উন্নত করা, কোনো একটা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব হবে। প্রতিষ্ঠান প্রধান সাধারণত এটাই চাইতেন, তিনি স্বাধীনভাবে কোনো একটা কাজ করার জন্য তিনি নীতিমালা গ্রহণ করতে পারেন। দর্শক, আমার সাথে আরেকজন বন্ধু আছেন, রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী রিটন চাকমা। আমরা রিটন চাকমার সাথে কথা বলবো, তার শব্দের কথা জানবো। রিটন, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। আপনি আমাদেরকে প্রথমেই জানাবেন কোন সাবজেক্টে পড়াশোনা করছেন এবং সেই সাবজেক্টটি পছন্দ করার কারণ কি, এবং আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি, কি হতে চান? আমি হচ্ছে যে প্রাণীবিদ্যা সাবজেক্টটা হচ্ছে আমার পছন্দ হচ্ছে। আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি একটা বড় স্বপ্ন আছে যে আমার মাস্টার ডিগ্রি আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করব, তারপরে বিদেশে পিএইচডি করব। যে এটা নিয়ে আমার যেহেতু অনেক শখ থাকে যে আমার একটা শখ হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে শেষ করা। আপনার সেই শখ বা স্বপ্ন পূরণ হোক, সেটি আমরা শুভকামনা জানাই। এবারে একটু আপনার এলাকা নিয়ে জানতে চাই। রাঙ্গামাটি পর্যটন সমৃদ্ধ একটি জায়গা, সেই সাথে অর্থনৈতিক সম্ভাবনা ব্যাপক, কৃষি সম্পদ বা অন্যান্য সম্পদ আছে। আপনি এখানকার স্থানীয় নাগরিক হিসেবে কোন কোন বিষয়ে সমস্যা দেখেন বা কি বিষয়গুলো সমাধান হওয়া দরকার বলে মনে করেন? এখানে হচ্ছে যে মেন সমস্যা হচ্ছে যে ট্যুরিজম সেক্টরে হচ্ছে যে অনেক ঘাটতি রয়েছে। যেমন দেখা যাচ্ছে যে পরে ঠিকমতো এখানে যে টুরিস্টরা যেখানে ঘুরতে আসছে ঠিকমতো হচ্ছে যে ঠিকমতো থাকতে পারে না, খাবার দাবার হচ্ছে সমস্যা থাকতে পারে। তো আমার প্রশ্ন আমার হচ্ছে যে একটা ইচ্ছা হচ্ছে যে এই যে টুরিস্টরা যাতে এই এলাকায় পার্বত্য এলাকায় ঘুরতে আসলে যাতে সমস্যায় না পড়ে, যাতে ঠিকমতো ঘোরাফেরা করে আবার দেশে চলে যেতে পারে। এখন হচ্ছে যে আমাদের রাঙ্গামাটি যেহেতু ট্যুরিজম সেক্টরে অনেক এখনো পিছিয়ে আছে, কোনো ব্যক্তি যদি এই যে রাঙ্গামাটি শহরটা নিয়ে ট্যুরিজম সেক্টরটা নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে যদি একটু ভালো চিন্তা দিয়ে সেক্টরটা যদি এগিয়ে নিতে পারে তাহলে মনে হতে ভালো হবে। আচ্ছা, সামনে তো নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটোই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা? নির্বাচন প্রত্যাশা হচ্ছে যে একজন যিনি নির্বাচিত হবেন জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি থেকে যে নির্বাচিত হবেন তার কাছে প্রত্যাশা হচ্ছে যে রাঙ্গামাটি কমিউনিটি বেসড ট্যুরিজম এবং এই ট্যুরিজম খাতে যাতে ঠিকমতো বাজেটটা প্রণয়ন করে হচ্ছে যে ট্যুরিজম সেক্টরকে উন্নত করা যায়।
এবং সর্বশেষ জানতে চাই, একজন তরুণ হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? একজন তরুণ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই একটা সমৃদ্ধশালী এবং এই যে শক্তিশালী হিসেবে, যেখানে হচ্ছে যে কোনো দলবল নিয়ে কোনো কথা থাকবে না, এই যে মানুষকে নিয়ে হিংসি সন্ত্রাসী এরকম চিন্তা ভাবনা থাকবে না। কোনো ব্যক্তি যাতে এই যে রাজনৈতিক দল দ্বারা কোনো ব্যক্তি দ্বারা যাতে ক্ষয়ক্ষতি না হয় এরকম চিন্তা ভাবনা থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম রিটন চাকমার সাথে। তিনি এই এলাকার উন্নয়নের কথা বলেছেন, এখানকার সমস্যাগুলো চিহ্নিত করেছেন, সেই সাথে নিজের শিক্ষা নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্নের কথা বলেছেন এবং আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চান সেটিও আমাদেরকে জানিয়েছেন। আমরাও চাই তার সেই স্বপ্নগুলো পূরণ হবে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি সদরের রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে। এখানে আমার সাথে একজন স্থানীয় তরুণ আছেন, তিনি মেহেদী হাসান সোহাগ। আমরা তার সাথে কথা বলবো। সোহাগ, আপনি কি বিষয়ে পড়াশোনা করছেন এবং বর্তমানে কি করছেন এবং ভবিষ্যৎ স্বপ্নটা কি? পড়াশোনা করেছি হচ্ছে চট্টগ্রাম কলেজ থেকে, মাস্টার্স কমপ্লিট করেছি বাংলা বিভাগ থেকে। আর বর্তমানে হচ্ছে যে জবের জন্য প্রিপারেশন নিচ্ছি। আর ভবিষ্যৎ স্বপ্ন যদি আপনি বলতে যান তাহলে প্রত্যেকেরই তো মানে স্বপ্ন থাকে যে সে ভালো কিছু করবে। তো আমারও স্বপ্ন আছে যে আমি যেন একটা সরকারি চাকরি পাই, ভালো একটা চাকরি। তো সেজন্যই প্রিপারেশন নিচ্ছি আর কি। আপনার স্বপ্ন পূরণ হবে সেটি আমরা প্রত্যাশা করি। আপনি যেহেতু এই পার্বত্য চট্টগ্রামেরই সন্তান, এই এলাকার অনেক সংকট আছে, সম্ভাবনা আছে। জি জি। সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রামকে আপনি কীভাবে দেখেন এবং এখানকার উন্নয়নে আপনার কি পরামর্শ থাকবে? এখানে হচ্ছে যে ধরেন আমি যদি বলতে যাই, স্পেসিফিকভাবে যদি বলতে যাই, তাহলে যেহেতু আমি পাহাড়ের ছেলে, এখানে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে তো সেটা খুবই নগণ্য। তো আমি চাই যে মানে আমাদের যেন যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়। তার পাশাপাশি হচ্ছে যে শিক্ষার মান উন্নয়নের জন্য মানে যারাই আসবেন ক্ষমতায় বা যারাই কাজ করবেন, শিক্ষার মানটা যেন উন্নয়ন হয়। পাশাপাশি হচ্ছে যে স্বাস্থ্যখাতটা খুবই দুর্বল। এখানে যে সদর হসপিটাল আছে, তো আমরা কিন্তু এখানে মানসম্মত সেবা আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে হবে। আমি চাই যে স্বাস্থ্যসেবার মান যেন উন্নয়ন হয় আর কি। তাছাড়া এখানকার যে একটা পর্যটন সম্ভাবনা আছে সেটি নিয়ে আপনার কি পর্যবেক্ষণ বা পরামর্শ? আচ্ছা, পর্যটনের কথা যদি বলতে যান, আপনি জানেন যে যেহেতু পার্বত্য অঞ্চল, পাহাড়ি এলাকা, এইখানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই তিনটা জেলাকে নিয়ে হচ্ছে পার্বত্য জেলা। তো তার মধ্যে হচ্ছে রাঙামাটি হচ্ছে কাপ্তাই হ্রদ আছে এখানে। মোটামুটি এখানে কিন্তু সম্ভাবনাময় একটি জায়গা, যেখানে যে বাইরে থেকে মানুষ আসে। এখানে যে অর্থনৈতিক উন্নয়ন যদি করা যায়, যেমন ধরেন পর্যটন খাতকে যদি কাজে লাগিয়ে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন করা যায়। তো আমি চাইবো যে আমার জেলা খাগড়াছড়ি, তারপর হচ্ছে রাঙামাটি, বান্দরবান বা পার্বত্য অঞ্চলটা যেন অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়। আর অর্থনৈতিকভাবে যদি উন্নয়ন হয় তাহলে পর্যটন খাতটাও উন্নত হবে আর কি। এবং আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন উদীয়মান নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই ভাইয়া, আসলে যেখানে বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, তারপরে হচ্ছে যে মানুষ না খেয়ে থাকবে না, তারপরে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, তারপরে হচ্ছে সে সঠিকভাবে চলাচল করতে পারবে। যেমন ধরুন যে আমরা ইদানিং বেশ কিছু সমস্যা দেখতে পেয়েছি আমাদের 5ই আগস্টের পর। আপনি দেখেন তার আগে ছিল এক ধরনের বাংলাদেশ আর এখন হচ্ছে নতুন বাংলাদেশ। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আপনি বলতে যান, আমাদের যে নারী যারা আছেন, আমি চাইবো তাদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়। তারপর হচ্ছে আমি একজন নাগরিক হিসাবে, হ্যাঁ, আমি যেন সুন্দরভাবে রাস্তায় যেন চলাফেরা করতে পারি, আর হচ্ছে যে কোনো উচ্ছৃঙ্খল যেন না হয়, আগামীর বাংলাদেশে যেন সুন্দর হয়, কোনো সমস্যা যেন না থাকে, সবাই যেন বৈষম্যহীনভাবে আমরা চলাচল করতে পারি এবং থাকতে পারি সম্প্রীতির বন্ধন নিয়ে আর কি। কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সমৃদ্ধ মতামত প্রদানের জন্য। দর্শক, আপনাকে ধন্যবাদ ভাইয়া। স্থানীয় তরুণ সোহাগের সাথে তিনি পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো চিহ্নিত করেছেন এবং সেই সাথে উন্নয়নে তার পরামর্শ দিয়েছেন। এর পাশাপাশি আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত সেই বিষয়েও তিনি তার মতামত দিয়েছেন। আমরাও বিশ্বাস করি জনগণের যে চাওয়া পাওয়া, যে প্রত্যাশা, তেমনই এক বাংলাদেশ গঠিত হবে। এই বিশ্ববিদ্যালয়ের এক দশক বলা হলেও আসলে সময়টা আর একটু বেশি। যদি এর অপ্রাপ্তির জায়গা বলেন, শুরুতে আমরা বলবো যে এর যা বয়স হয়েছে, বয়সের তুলনায় এর প্রবৃদ্ধি কম হয়েছে, এর গ্রোথটা ভালো হয়নি। এটা হচ্ছে একটা অপ্রাপ্তির জায়গা। আর প্রাপ্তির জায়গা হচ্ছে এই যে এই অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়নে একটি সরকারি বিশ্ববিদ্যালয় দরকার ছিল।
এত বছর পরে হলেও বোধহয় এখন আমরা বোঝাতে পেরেছি যে এটা লাইভলিহুড ইমপ্রুভমেন্টের জন্য সত্যি সত্যি ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এবং তৈরি করবার জন্য একটা বিশ্ববিদ্যালয় কেমন করে ছাত্রদের সাথে এই অঞ্চলের মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি করতে হয় সেটি বোধহয় এর মধ্যে আমরা করতে পেরেছি। এর মধ্যে আজকে আপনারা যেখানে বসে ইন্টারভিউ নিচ্ছেন এই পরিবেশটাও তৈরি করবার সুযোগ আমরা পেয়েছি। পরিবর্তিত বাংলাদেশে গত 1 বছর আমাদের সামনে যে সুযোগ দিয়েছে সেই সুযোগ থাকবার কারণে এখন নানামাত্রিক উন্নয়নগুলো চলছে, একদিকে ইনফ্রাস্ট্রাকচার, অন্যদিকে একাডেমিক, আর 3 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং। আমরা এই 2 মাসের মধ্যে সারা পৃথিবীর প্রায় 6টা-7টা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা MOU করেছি। এখানে রিসার্চ ইনোভেশন হাবের কাজ চলছে, আগামী 1 মাসের মধ্যে এটা আমরা ওপেন করতে পারব। এর ইনফ্রাস্ট্রাকচারগুলো শুধু প্রয়োজন মেটাচ্ছে না, বরং নান্দনিকতা তৈরি করেছে। আমাদের অ্যাস্থেটিক্সের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাইছি এই ধারা চলতে থাকলে আগামী হয়তো আরও বছর খানেকের মধ্যে এই বিশ্ববিদ্যালয় নতুন করে অন্যদের কাছে পরিচিত হবে, এবং সেই পরিচিতির জন্য আমরা কাজ করে চলেছি, কাজ করতে পারছি। আমরা ছাত্রদের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে, চাহিদা তৈরি হয়েছে, আমরাও আমাদের জায়গাটাকে নতুন করে রিজুভেনেট করছি। ফলে এটা আমাদের একটা প্রাপ্তির জায়গা যে আমরা এই কাজ করবার সুযোগটাকে পেয়েছি। প্রথম কথাটা হচ্ছে যে এখানে আপনি যতগুলো সম্ভাবনার কথা বলেছেন এই সম্ভাবনার সবটুকু কাজে লাগানো যাচ্ছে না বলেই আমরা গত সপ্তাহে 16-17 2 দিন ছিল আমাদের ট্যুরিজম কনফারেন্স। সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম নিয়ে যারা কাজ করে তারা এখানে এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মাননীয় উপাচার্য মহোদয় উনিও এখানে এসেছিলেন, আরও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ এখানে এসেছিলেন। আমরা এই ট্যুরিজম থেকে রাঙ্গামাটি যেভাবে উপকৃত হবার কথা, ট্যুরিজমের ফিল্ডগুলোকে, এরিয়াগুলোকে, ক্ষেত্রগুলোকে আমরা অতটা বোধহয় এক্সপ্লোর করতে পারিনি। আমরা চাইব এই রাঙ্গামাটি ট্যুরিজমের শতভাগ সম্ভাবনা কাজে লাগানো হোক। 2, আমরা এটাও সবসময় বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে একদিকে লেক, অন্যদিকে পাহাড়, আর একদিকে সবুজ, 3টার মাখামাখিতে কি এক অসাধারণ বিশ্ববিদ্যালয় এটি। কিন্তু এর পাশেই যে কাপ্তাই লেকটা আছে, সেই কাপ্তাই লেকেরও যে প্রোডাক্টিভিটি, একে ঘিরে কোনো শিল্প তৈরি হয়নি। অথচ দেখেন, আমি বলবো যে 2-3 মাস আগে আমি ভিয়েতনামে গেছিলাম, তারা কি করে ফিশ ইন্ডাস্ট্রিটাকে মাথাকে উঁচু করে দাঁড় করিয়েছে। আমরা চাইব এই রাঙামাটি লেকের যে সম্ভাবনাটা আছে এরও শতভাগ কাজে লাগাবার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুক, নতুন সরকার যিনি আসেন না কেন। তাহলে রাঙামাটিকে আমরা যে কারণে বলছি, একটা ট্যুরিজম, অন্যদিকে এর লেক, বিশ্ববিদ্যালয়টাকে সাথে নিয়ে যাতে করে এই দুটোর সম্ভাবনাটাকে শতভাগ উন্মুক্ত করবার জন্য কাজে লাগাবার চেষ্টা করা হয়, সে বিষয়ে আমরা পরবর্তী গণতান্ত্রিক সরকার যারা আসবে তাদের কাছে আমাদের প্রথম দাবি থাকবে, এবং একই সাথে যাতে করে এই দুটোই এই এলাকার মানুষের জীবনমানের উন্নতির সাথে সরাসরি যুক্ত হতে পারে সে বিষয়ে ভাববার জন্য আমরা বলবো। গত 1 বছরে ছাত্রদের প্রধান দাবি দেখেছি একটা, আমাদেরও তাই দাবি। সর্বক্ষেত্রে যেরকমভাবে একটা বৈষম্যের বাংলাদেশ তৈরি করা হয়েছিল, আমরা ওই বাংলাদেশ আর চাইছি না। বাংলাদেশে আর ফ্যাসিবাদ কখনো ফিরে আসুক, আমরা তা চাইছি না। আমরা এমন বাংলাদেশ চাইছি যেখানে মেধার দাম দেওয়া হবে, মেধাবী মানুষদেরকে যোগ্য জায়গায় দেওয়া হবে, সেরকম বাংলাদেশ চাইছি। এবং দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সমাজে যোগ্যতার ভিত্তি হোক মানুষকে মূল্যায়নের মাপকাঠি, সেটি আমরা চাইব। এবং আগামী 12 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনেও আমরা চাই ইতিবাচক দিকটাই সব জায়গায় প্রতিভাত হোক, রিফ্লেক্টেড হোক। এবং তার উপরে ভিত্তি করে জুলাইয়ের যে আমাদের অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, 36 জুলাইয়ের এই আকাঙ্ক্ষা বেঁচে থাকবে। সেই আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখার চেষ্টা নতুন সরকার করবে। আগামী বাংলাদেশে জুলাই অবশ্যই প্রাসঙ্গিক থাকবে, তার চাহিদা মিটবে, সেটি আমরা ভীষণ ভীষণ রকমের প্রত্যাশা করি। এটি হোক আগামী বাংলাদেশে আমাদের একটা নতুন ভিত্তি। দর্শক, আমার সাথে আছেন রাঙ্গামাটির এক তরুণ শিক্ষার্থী। আমরা তার সাথে কথা বলবো, তার জীবনের গল্প জানবো। মিথিলা, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনি আমাদেরকে জানাবেন বর্তমানে কোন বিষয়ে পড়াশোনা করছেন এবং ভবিষ্যৎ স্বপ্ন কি? আমি বর্তমানে রাঙামাটি সরকারি কলেজে প্রাণীবিদ্যা বিষয়ে
স্নাতক করছি, 4র্থ বর্ষ। আমি যেহেতু প্রাণীবিদ্যায় পড়াশোনা করছি, তা আমি প্রাণী বিষয়ক কিছু নিয়ে গবেষণা করতে চাই। আমাদের দেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, তাই আমি কৃষি খাতে এবং পশু খাতে এই বিষয়গুলো জেনে উন্নতি করতে পারি, তাই এই বিষয় নিয়ে আমি গবেষণা করতে চাই এবং ভবিষ্যতে একজন আমি শিক্ষিকা হতে চাই। নিশ্চয়ই আপনার সেই স্বপ্ন পূরণ হোক। বর্তমানে পড়াশোনার পাশাপাশি অন্য কোনো চর্চার মধ্যে আছেন কিনা, সংস্কৃতি বা খেলাধুলা? হ্যাঁ, আমি চর্চার মধ্যে আছি, আমি গান করি, সঙ্গীত চর্চায় আছি। আচ্ছা, সেই প্রেক্ষাপটে আপনি যেই জনপদে বসবাস করেন, শিক্ষা বলি, সঙ্গীত বলি, এই বিষয়ে চর্চা করতে গিয়ে যে সুযোগ সুবিধা আপনি প্রত্যাশা করেন সেটা কতটুকু পর্যাপ্ত, অথবা যদি না থেকে থাকে আপনার কি পরামর্শ? এখানে সঙ্গীত চর্চার জন্য যতটুকু উন্নয়ন দরকার বা উন্নত করার দরকার ছিল ততটুকু রাঙামাটিতে নেই, এখনো তার প্রসারটা ঘটেনি। তাই এর আরও প্রসার ঘটানো উচিত। সঙ্গীত চর্চাটাকে এবার আরও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা উচিত। আপনি যে সংস্কৃতি চর্চা করতে গিয়ে এখানে যে সীমাবদ্ধতার কথা বলছেন, আমরা মনে করি যথাযথ কর্তৃপক্ষ সেই বিষয়ে নজর দিবেন এবং সঙ্গীত সহ শিল্পের অন্যান্য যে শাখাগুলো আছে সেখানে আরও বেশি যাতে মানুষ আসে, আরও বেশি চর্চা হয়, সেটি হোক। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন তরুণ নাগরিক হিসেবে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? প্রথমত দুর্নীতিমুক্ত চাই। আমাদের দেশের আনাচে কানাচে দুর্নীতিতে ভরা, এটা আমরা সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই জানি। তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হওয়াটা খুবই প্রয়োজন এবং এদেশের আইন শৃঙ্খলা অবশ্যই যেন সঠিক নিয়মে চলে এবং সবার জন্য যেন সেটা সঠিকভাবে বরাদ্দ থাকে সেটা নিশ্চিত করতে চাই। কারণ এখানে ধনী গরিবের মাঝে যে আইন নিয়ে যে খেলা চলে, যে বিশৃঙ্খলা চলে, সেটা যেন না হয়। সবাই যেন সঠিক সুযোগও পায় এবং সঠিক যে বিচার ব্যবস্থা সেটা যেন পায়। এবং এই দেশের অর্ধেকই হচ্ছে নারী, তাই নারীরা যাতে সমান সব জায়গায় সমান অধিকার পায় সেটা যেন সুনিশ্চিত হয়, সেটা আমি চাইব। নারীরা যেন ক্ষমতায়নে আসে এবং নারীরা যেন তার চতুর্দিকে যেন তার কর্মসংস্থান করতে পারে, আমি সেটাই চাইব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার মতামতের জন্য। দর্শক, কথা বলছিলাম স্থানীয় তরুণী মিথিলার সাথে। তিনি একজন শিক্ষার্থী, সেই সাথে সঙ্গীত চর্চা করেন। তার কথাই শিক্ষা নিয়ে তার প্রত্যাশা, ভবিষ্যৎ স্বপ্ন এবং সংস্কৃতি চর্চায় কী সীমাবদ্ধতা আছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কতটুকু দরকার সেটিও তিনি জানিয়েছেন। সেই সাথে আগামীর বাংলাদেশে তার যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন পূরণ হয় সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা সারাদিন পার্বত্য চট্টগ্রামের অন্যতম সুন্দর জেলা রাঙ্গামাটি ঘুরে বেরিয়েছি। আমরা কথা বলেছি এখানকার নানা শ্রেণী পেশার মানুষের সাথে। আমরা শুনেছি তাদের জীবনের গল্প এবং রাঙ্গামাটির সংকট ও সম্ভাবনার কথা, সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার কথা। তাদের প্রত্যাশা যেটি উঠে আসলো, তারা বাংলাদেশকে এমন একটি জনপদ হিসেবে দেখতে চেয়েছেন যেখানে থাকবে না কোনো দুর্নীতি, হানাহানি, কোনো বৈষম্য। বাংলাদেশ হবে উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেই বাংলাদেশকে গোটা বিশ্ব এক দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করবে। প্রত্যাশায় সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।